94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? আমি সুরজিৎ বলছি। 94 এই হরিশ মুখার্জি রোডের 58তম এপিসোডে সকলকে স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে পুজোর পরে একটি অসাধারণ ঘটনা। পুজোতে অনেকগুলো এপিসোড এসেছে এবং এটা লক্ষ্মী পুজোর পরের এপিসোড, এবং সবাই লক্ষ্মী পুজো ভালো কাটিও। আর সোমবার লক্ষ্মী পুজো, আজ রোববার। তো ঘটনাটি হচ্ছে একটি জিনকে নিয়ে বা ভূত ভয় দেখানোর ঘটনা। তো আর বেশি বকবক করছি না, ঘটনাটি খুব ইন্টারেস্টিং। তো শুরু করছি আজকের ঘটনা। মালাপাড়ের সেই শান্ত গ্রাম হঠাৎ যেন মৃত্যুপুরের রূপ নিয়েছিল। দিন যত এগোতে থাকে, রাত তত ভয় ও দুঃখ স্বপ্ন হয়ে ওঠে। প্রথম নিখোঁজ হলো এক রাখাল ছেলে। সে গরু চড়াতে গিয়ে আর ফিরে এলো না। তার পরিবার ভেবেছিল হয়তো বন্য জন্তুর আক্রমণ, কিন্তু পরের দিন ভোরে যখন গরুগুলো একা একা গ্রামে ফিরে এলো, তাদের গলার চারপাশে অদ্ভুত নখের দাগ দেখা গেল। রাখাল ছেলেটি কোনো খোঁজ নেই। তারপর শুরু হলো ধারাবাহিক আতঙ্ক। কখনো এক বৃদ্ধা ভোরবেলা ঘরের দোরগোড়ায় শুয়ে থাকতে পাওয়া গেল, শরীর ঠান্ডা, গলা কাটা। কখনো বা তরুণ মেঘালার মতো কেউ নদীর ঘাট থেকে নিখোঁজ হয়ে গেল চাঁদের আলোয়। গ্রাম যেন শ্মশান। সূর্য ডোবার পর সবাই নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। বাতাসের শব্দ যেন ভসাল ফিসফিসানির কানে আসে। অরিন্দম এইসব ঘটনা নথিবদ্ধ করতে থাকলো। তার মন ভুলে না। সে যুক্তিবাদ হলেও সে নিশ্চুপ ছিল যে কোনো জন্তু বা জানোয়ারের কাজ। প্রতিটি ঘটনায় এক অদ্ভুত মিল পাওয়া যাচ্ছিল, রক্ত চুষে নেওয়া। এক রাতে গ্যারেশনের একটি ল্যাম্প জ্বালিয়ে অরিন্দম মনের ভিতর ঢুকলো। আশেপাশে শুধু জোনাকির আলো। হঠাৎই শুনতে পেল ভারী পায়ের শব্দ, যেন কোনো অমানবিক প্রাণী মাটি আঁচাতে হাঁটছে। শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে না থাকতেই দূরে সে দেখল লালচে চোখের দুটি বিন্দু। ধীরে ধীরে সেগুলি কাছে আসছে। তারপর ঝড়ের মতো হাওয়া বয়ে গেল, আর সে দেখল এক মানুষ, যার শরীরে মানুষ হলেও মাথাটা মহিষের মতো। দুটো শিং চাঁদের আলোয় চকচক করছে। অরিন্দমের শরীর কেঁপে উঠল। সে ক্যামেরায় তুলতে মুহূর্তে ছাটা মিলিয়ে গেল। ফ্ল্যাশের আলোয় ধরা পড়ল কেবল শূন্যতা আর ঘন অন্ধকার। ফিরে এসে অরিন্দম বুঝল দেবাশিস রায় তার পূর্বপুরুষের কালো বিদায় খোঁজ পেয়েছে। আর এইসব অদ্ভুত ছায়া অডিয়ান বা জিনের শুধু লোকগল্প নয়, তারা সত্যি জেগে উঠেছে। গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। কেউ রাতে কাঁসার থালা বাজিয়ে ভূত তাড়ানোর চেষ্টা করছে, কেউ আবার যজ্ঞ করছে, কিন্তু মৃত্যু থামল না। অরিন্দম তখন উপলব্ধি করল শুধু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আর এই রহস্যের সমাধান হবে না। তাকে সত্যি অন্যের গোপন দ্বন্দ্বের মুখোমুখি হতে হবে। অরিন্দম যেন দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল। একদিকে তার বৈজ্ঞানিক মন বলছিল এসব কেবল প্রাচীন কুসংস্কার, ভয় আর গুজবের খেলা। অন্যদিকে চোখ দেখে অদ্ভুত ছায়া, নির্জন মানুষ আর রক্ত শূন্য দেহ তাকে সত্যি স্বীকার করতে বাধ্য করেছিল। ঠিক তখনই অর্জুন শাস্ত্রী নিজেই তার কাছে এলেন। মন্দিরের ধূপ জ্বলা আলোর মধ্যে বৃদ্ধ পুরোহিতের চোখে যেন অদ্ভুত আলোর দিমামান। তিনি অরিন্দমকে ডেকে নিলেন মন্দিরের অন্তঃপুরে, যেখানে চিরকাল সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। তাকে সেখানে বসালেন। অর্জুন শাস্ত্রী বললেন, জিন, মানুষ আর অমানুষের মাঝামাঝি সত্তা, তারা অন্ধকার থেকে শক্তি পায়। আলো তাদের দুর্বল করে, কিন্তু আলোকে ডাকার জন্য শুধু প্রদীপ বা সূর্যের আলো যথেষ্ট না। এর জন্য চাই মন্ত্র বা যুগ যুগ ধরে পূর্বপুরুষের শিখিয়ে দেওয়া কিছু তথ্য। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি একজন বৈজ্ঞানিক হয়ে সব মন্ত্র ব্যবহার করব? অর্জুন শাস্ত্রী মৃদু হেসে বললেন, তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। এই গ্রামকে বাঁচাতে হলে
তোমাকে বৈজ্ঞানিক অহংকার নামিয়ে পুরনো জ্ঞানের উপর ভর দিতে হবে। এরপর শুরু হলো শিক্ষা, শাস্তি, ঐক্য, আলোকের মন্ত্র, যা শব্দ আর আলোই মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত দৃশ্য। মন্ত্র পাঠের জন্য সঙ্গে সঙ্গে আগুনের শিখা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠতে লাগলো। অরিন্দম প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে দেখল মন্ত্রের শব্দ যত জোরালো হয় অন্ধকারে ততটাই সরে যায়, যেন ভয় পেয়ে পালাচ্ছে। শিক্ষার ফাঁকে শাস্তি বললেন, মনে রেখো, জিন ভয়কে ব্যবহার করে। তুমি যদি ভীত হও তারা আরো শক্তিশালী হবে, তাই মন্ত্রপাঠের সময় ভয়কে একদম কাছে আনবে না। অরিন্দমের মনে তখন একটাই স্বপ্ন ঘুরছিল, এই বৃদ্ধকে সত্যি তাকে রক্ষা করবে নাকি সবই অলৌকিক কাল্পনিক। কিন্তু সময় তার হাতে নেই, কারণ পূর্ণিমার রাত আসন্ন।